ভোট যদি একটা ইনক্লুসিভ হয়, গতকালকে সেনাপ্রধান যে শব্দটি ব্যবহার করেছেন ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক, এবং ইনক্লুসিভ শব্দটা যদি আপনি বলেন তাহলে তো আপনি আওয়ামী লীগের মধ্যে বড় দলকে বাদ দিয়ে করতে পারবেন না। যদিও এই ছাত্রদের একটা বিরাট অংশের দাবি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা, সেটি শেষ পর্যন্ত হবে কিনা জানি না, খুব কঠিন হবে হয়তো। একটা জিনিস হলো, গত কয়েকদিন ধরেই আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, এবং আইন শৃঙ্খলার জন্য কথাবার্তা না হওয়ার আগেও আমরাও নিজেরাও আমাদের নিজের জীবন যাপন দিয়েই টের পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ব্যাপক অবনতি হয়েছে। তাতে একটা নাটকীয় সংবাদ সম্মেলনও করলেন, কি বললেন আমি তেমন বুঝিনি, আপনি কি বুঝেছেন আমি জানি না। তার একদিন পরে দেখলাম যে আমাদের যে সেনাপ্রধান আছেন তিনিও কিছু কথাবার্তা বললেন, এবং উনি আইন শৃঙ্খলা কেন নষ্ট হচ্ছে তার কারণ হিসেবে কিছু কারণ উল্লেখ করলেন। নিজেদের মধ্যে হানাহানি করলে পরে আইন শৃঙ্খলা যারা নষ্ট করতে চায় তারা একটা বাড়তি সুযোগ পায়, এ কথাও বললেন। তো এমন পরিস্থিতিতে সেনা প্রধানের এই যে বক্তব্য, যেটা আমরা বিভিন্ন আপনার ভিডিওতে দেখেছি, নিশ্চয়ই আপনিও দেখেছেন, এখানে নানা ধরনের আইন শৃঙ্খলা এবং তার সঙ্গে সেনা প্রধানের বক্তব্য, এই দুটো মিলিয়ে আপনার কি মূল্যায়ন, আপনার কি অনুভূতি, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জি ভাই, অনেক ধন্যবাদ। আমরা শুরু করি। গতকালকে মধ্যরাতেই আপনি খেয়াল করেছেন যে আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ উনি টহলে বেরিয়েছিলেন, মানে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবার জন্য, এবং বেশ অনেক রাতেই সাংবাদিকরাও ছিলেন সঙ্গে। তো আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখার চেষ্টা করলাম যিনি কি বলেন। তো আসিফ মাহমুদ একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে 5ই আগস্টের পরে অনেক বড় অপরাধ বেড়ে গিয়েছিল, কিন্তু এখন সেই বড় অপরাধ কমে গিয়ে ছোট অপরাধ বেড়েছে। ছোট অপরাধ বলতে উনি বোঝাচ্ছেন চুরি, ছিনতাই, এরকম অপরাধ। এবং তিনি মজার কথা বলেছেন যে এখন যেহেতু মানুষের হাতে হাতে সাউন্ড, ফলে যখনই কোথাও কোনো কিছু ঘটে কারো না কারো ফোনে সেটা ধরা পড়ে, এবং তিনি সেটি শেয়ার করেন, দ্রুততম সময় সেটি ভাইরাল হয়, এবং কোনো একটা ঘটনা যখন ভাইরাল হয় মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়, এবং মানুষ তখন মনে করে যে সংখ্যায় বোধ হয় অনেক। অর্থাৎ আপনি খেয়াল করেন যে যখন লোকেরা চেয়ারে বসে যায়, দায়িত্বপূর্ণ পদে বসে যায়, এদের বয়ানগুলো একই রকম হয়। এবং আজকেই আমি দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইনি বললেন যে আচ্ছা খুন তো হবেই, আচ্ছা চুরি তো হবেই, আগেও হয়েছে, তার অসুবিধা কোনো, হেসে হেসে বলছেন। এটি আমি একটা কি যে এই ন্যারেটিভ একই রকম আইন শৃঙ্খলা। এবং আপনার মনে থাকবে সাহারা খাতুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে যখনই সাংবাদিকরা প্রশ্ন করতেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, তোতা পাখির মতো একই বক্তব্য উনি বলতেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো, একই ডায়লগ। তো এই যখনই লোকেরা চেয়ারে বসে যান ওনাদের ন্যারেটিভ হয় একই রকম, যে আগেও হয়েছে, তারে ভাই আগে হয়েছিল বলে এখন হবে, তাহলে আগামীতে যারা সরকারে আসবেন তারাও বলবেন যে আগে হয়েছে, তাহলে এইভাবে চলতে থাকবে। না, যদি আগেরটাই যদি উদাহরণ হয় তাহলে আমরা এত রক্ত এত জীবন দিয়ে আগেটা যাচ্ছে। এবং দেখবেন যে আগের আমলে আমরা লাস্ট সরকারের আমলে দেখেছি যে দেশে যা কিছুই ঘটুক, তেলের দাম বাড়লে পরেও কি বিএনপি জামাতের ষড়যন্ত্র। আরে ভাই সব বিএনপি জামাতের ষড়যন্ত্র হলে তাহলে আপনি সরকারে আছেন কেন? এবং তাকে নিয়ে আসলে ভাই, এবং এই সরকার, এই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি যে প্রথম শুরু করলেন যেটা দিয়ে, উনি রবিবার মধ্যরাতে রাত 2:30টার দিকে উনি যে সংবাদ সম্মেলনে সে একই বয়ান যে আওয়ামী লীগের লোকেরা করছে। আরে ভাই একটা দল, তারা গণঅভ্যুত্থানের মুখে পতন হয়ে গেছে, তারা পালিয়েছে, লোকেরা পলাতক, তো তারা এখন করছে। তো যদি আপনাকে স্পেসিফিক অভিযোগ থাকে, প্রমাণ থাকে, তা ধরে ফেলেন। অর্থাৎ এই যে ষড়যন্ত্র তত্ত্ব। এবং উনি আরেকটা মজার কথা বলেছেন কি, যেসব টাকা পাচার হয়েছে আওয়ামী লীগ 17 বছরে পাচার করা হচ্ছে, দেখেন এখানে তো দুইটা মৌলিক প্রশ্ন আছে, যে এই যে টাকা পাচারের টাকা ফেরত এলো কি করে? তাহলে বাংলাদেশ ব্যাংক বলুক আমাদের যে হ্যাঁ এই গত 8 মাসে বা গত 6 মাসে এই পরিমাণ টাকা পাচার হওয়া টাকা ফেরত এসেছে, এবং সেই টাকা এখন স্যাবোটাজ হচ্ছে। হয় কি, এই যে দায়িত্বশীল লোকেরা নিজেদের দায়িত্ব এড়ানোর জন্য, নিজের ব্যর্থতা ঢাকার জন্য খুব সহজে অন্যের উপরে চাপিয়ে দেন। আগে খুব সহজ ডায়লগ ছিল বিএনপি জামাতের ষড়যন্ত্র, এখন খুব সহজ আওয়ামী লীগের ষড়যন্ত্র, আগের দোসর কি পতিত সরকারের দোসররা এখন এটা করছে, একই ন্যারেটিভ, কোনো চেঞ্জ নাই। এবং মোহাম্মদপুরে এই সম্প্রতি যে ক্রস ফায়ারে 2জন লোক নিহত হলো, আমরা বছরের পর বছর ধরে এই বন্দুকযুদ্ধ ক্রস ফায়ারের বিরুদ্ধে বলেছি, এবং সেইখানে প্রত্যেকটা ঘটনার পরে র্যাবের তরফ থেকে, পুলিশের তরফ থেকে যেই প্রেস ব্রিফিং এসেছে, বাহিনী গুলি করে এরপরে হাসপাতালে নেওয়া গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেম ন্যারেটিভ, সেম এই আমলেও। তাহলে আপনার অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ যেই সরকারের প্রধান উপদেষ্টা, তাহলে আপনি কি সংস্কারটা করবেন? আপনার বয়ানে তো কোনো চেঞ্জ নাই। আপনার কি চান? আমি কিন্তু একটু কনফিউজ হয়ে যাচ্ছি, তবে আমি বলি আপনার কি চান? আপনি কি গল্পগুলো কি একটু চেঞ্জ করতে চান? নাকি আমি গল্পগুলো চেঞ্জ করতে চাই না, আমরা চাই ঘটনাগুলো ঘটবে না, আমরা যে ঘটনাগুলোই ঘটবে না। আপনি কেন ক্রস ফায়ারে মানুষ পাবেন? একটা লোক ক্রিমিনাল হলে তার তাহলে আদালত তো দরকার নাই।
তাই না? এবং এই যে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উদাহরণ দিলেন আপনি, মানুষ এখন আইন হাতে তুলে নিচ্ছে। কালকে যেটা হলো উত্তর, আজকে পিটিএ মেরে ফেলা হলো, গাজীপুরে পিটিএ মেরে ফেলা হলো, নোয়াখালীতে একই ঘটনা। তাহলে আপনি যদি পিটিআই মেরে ফেলেন, তাহলে আদালতে তো এটা প্রমাণিত হলো না সে লোক আদৌ ছিনতাইকারী কিনা। ধরে নিলাম যে ছিনতাই হাতে নাতে ধরেছেন আপনি, তাহলে পিটিএ মেরে ফেলতে পারেন। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্টেটমেন্ট দিলেন যে কেউ আইন হাতে তুলে নেবেন, একই ডায়লগ। আইন বাংলা সিনেমায় আমরা দেখেছি, আইন হাতে নিজের হাতে তুলে নেবেন না, একই রকম। আমরা বয়ান তো পরিবর্তন চাই না, মানে বয়ান তৈরি হবে কেন? ধরেন একটা রাষ্ট্র আইন শৃঙ্খলা বাহিনী আছে, তার দায়িত্ব হচ্ছে ক্রিমিনালকে ধরা, এবং সে ক্রিমিনাল কিনা সেটা প্রমাণ তো করবে আদালত। আদালতে প্রমাণ হলে আদালত উইল কনভিক্ট হিম অর হার। কিন্তু আপনি নিজে তাকে মেরে ফেলবেন, এই সুযোগে যেটা হয় ব্যক্তিগত রেশায় বলবে যে ছিনতাইকারী, এ ডাকাত বলে পিটিয়ে মেরে ফেলবে। এরকম ঘটনা আমাদের উদাহরণ আছে তো। অর্থাৎ যখন একটা রাষ্ট্রে মব তৈরি হয়ে যায় এবং মব যখন সরকার কন্ট্রোল করতে পারে না, তখন কিন্তু ব্যক্তিগত অনেক শত্রুতা মানুষ এইভাবে জাহির করে। 5ই আগস্টের পরে যতগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো হয়েছে, সব কি রাজনৈতিক কারণে হয়েছে? আপনি খোঁজ নিয়ে দেখেন যে একটা বিরাট অংশের ব্যক্তিগত শত্রুতা। অর্থাৎ ওনার জমি নিয়ে সমস্যা আছে, ওনার সঙ্গে টাকা পয়সার সমস্যা আছে, লেনদেনের সমস্যা আছে, এখন হয়ে গেছে পলিটিক্যাল কেস। মানে এই মবকে থামাতে গত 6 মাসে আপনি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি বলতে যান, গত 6 মাসে এই সরকার মব থামাতে পেরেছে? একজন বিদেশ থেকে একটা বাণী দেন, তার ফলোয়াররা নেমে পড়েন এবং একটা মব তৈরি করে দেন। এই উপদেষ্টা মাহফুজ আলম তিনি 2-3 দফা স্টেটমেন্ট দিয়েছেন যে ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি সরকারের দায়িত্ব স্টেটমেন্ট দেওয়ার নাকি? স্টেটমেন্ট তো দিবে সুশীল সমাজ, নাগরিকরা দিবে, শিক্ষকরা দিবে, আপনি তো অ্যাকশন নেবেন। সরকার বিবৃতি জানা দেবে কেন? সরকার নির্দেশ, এই যে আপনার নারীদের ফুটবল খেলা বন্ধের প্রতিবাদে স্বয়ং প্রধান উপদেষ্টা যখন বিবৃতি দিলেন, নিন্দা জানালেন এবং ঘোষণা করলেন যে এরকম ঘটনা ঘটলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তার ঠিক 7 দিনের মাথায় আরেকটা ঘটনা ঘটলো রংপুরে। তো তার কি, আপনি কয়জনকে ধরেছে? ওই নারীদের খেলা যারা বন্ধ করেছে এবং এই ভিন্ন মতাবলম্বী বা এই যে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে কতল করবে, এই করবে, সেই করবে, তো সরকারের কোনো শক্ত আপনি বক্তব্য পেয়েছেন? তাহলে আপনি আইন শৃঙ্খলা মানে শুধু যে চুরি, ছিনতাই, ডাকাতি তো আইন শৃঙ্খলা না। এই যারা দেশে মব তৈরি করছে, এক একটা ঘটনাকে কেন্দ্র করে দেশে ডিভাইড করে দিচ্ছে, মানুষকে বিভক্ত করে দিচ্ছে, এটা তো চুরি ডাকাতির চেয়েও ভয়ঙ্কর। এই ইস্যুতে সরকারের স্টেটমেন্ট, মানে স্টেপটা কই? আমি তো দেখি না কয়জনকে ধরেছে। আপনার কি মনে হয় এই যে আপনি মানে একটা হতাশার কথা বললেন, বিরক্তির কথা বললেন, ক্ষোভ প্রকাশ করলেন, তো এই ক্ষোভগুলির প্রেক্ষিতে, এই ক্ষোভগুলির উপর ভিত্তি করেই কিন্তু এই ক্ষোভের এমন একটা বক্তব্য শুনলাম, আপনার কি মনে হয় এর পটভূমি এটাই? আপনি যদি ওনার বক্তব্যটা দেখেছেন, আপনি যদি একজন লোক যখন কথা বলে তার এক্সপ্রেশন খুব জরুরি, তার বডি ল্যাঙ্গুয়েজ, এবং আমি যেটা মনে করি যে একজন মানুষ যখন কথা বলে তার 2টি বাক্যের মাঝখানে যে বিরতি, যে সময়টুকু আমরা বলি যে বিটুইন দ্য লাইন, মানে রিড বিটুইন দ্য লাইন, মানে 2টা বাক্যের মধ্যে একটা লোক, সেটাও খুব জরুরি। আমরা দেখলাম যে সেনাপ্রধানের এই যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে এক্সপ্রেশন, মনে হলো তিনি খুবই বিরক্তটা করলেন। কারণ উনি বলেছেন একটা শব্দ দিয়ে, এনাফ ইজ এনাফ, আমি 7 মাস দেখলাম। এখন উনিও কিন্তু, আমি জানি না এই বলাটা কতটুকু ঠিক হবে বলাটা, উনি নিজেও দায় এড়াতে পারেন কিনা। আপনি খেয়াল করবেন 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা চলে গেলেন ভারতে এবং যেদিন সরকারের পতন হলো, ওই দিন উনি সংবাদ সম্মেলনে বলেছিলেন কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি। উনি দায়িত্ব নিলেন এবং তারপরে বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী মাঠে, তো তারপরেও এই মব, এই আইন শৃঙ্খলার অবনতি কেন থামলো না? তো সেক্ষেত্রে উনি কালকে বিরক্তি প্রকাশ করেছেন, উনি ক্ষোভ প্রকাশ করেছেন, উনি আমাদেরকে সবাইকে সতর্ক করেছেন এবং উনি বলেছেন নিজেদের মধ্যে হানাহানি। এই নিজেদের শব্দটা উনি কিন্তু শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন তা, আমি মনে করি নিজেদের বলতে উনি পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝি। ওখানে যেই সব পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভ ছিল আওয়ামী লীগের এগেনস্টে, বিএনপি, জামাত, মানে আওয়ামী লীগের এগেনস্টে সব দলই তো অ্যাক্টিভ ছিল, তাদের মধ্যে কিন্তু এখন দূরত্বগুলো স্পষ্ট, বিএনপির সঙ্গে জামাতের দূরত্ব স্পষ্ট। এবং উনি হয়তো এটা মিন করেছেন যে নিজেদের মধ্যে হানাহানি, বিভেদ, এবং একই সঙ্গে মানুষের মধ্যে, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন না মানুষের মধ্যে বিভেদ কি পরিমাণ বেড়েছে। উনি সবকিছু মিলিয়ে উনি মনে হয়েছে উনি খুব ডিস্টার্ব। কিন্তু আমি যদি নাগরিক হিসেবে প্রশ্ন করি যে আপনি তো দায়িত্ব নিয়েছিলেন এবং আপনার সেনাবাহিনী তো মাঠে বিচারিক ক্ষমতা সহ আছে, তো তারা প্রপার দায়িত্বটা পালন করতে পারছে কিনা? যদি না পারে তাহলে আত্মসমালোচনাটা করেন যে আমার বাহিনী কেন কাজ করতে পারছে না।